নমস্কার। বাংলাদেশ নিয়ে আমার তৃতীয় প্রতিবেদন প্রকাশ করতে যাচ্ছি। বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায় অধিষ্ঠিত হয়েছে আজ ৩০ দিন অতিক্রান্ত হয়েছে। শেখ হাসিনার স্বৈরাচারতন্ত্রের অবসান ঘটিয়ে ছাত্র জনতা যে সরকার প্রতিষ্ঠা করেছিল এবং সেই সরকার হাসিনা সরকারের মতোই অন্য কায়দায় স্বৈরাচারতন্ত্র কায়েম করতে যাচ্ছে বাংলাদেশে। প্রথমত আমি যদি বলি, ডক্টর ইউনূস অসাংবিধানিক উপায়ে বিভিন্ন সংস্কার কার্য সম্পাদন করছেন। অন্যদিকে আওয়ামী লীগ নেতা সমর্থক, সাবেক মন্ত্রী, আমলা এবং তৃণমূল স্তরের কর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু করেছে এবং তাদের বিরুদ্ধে মামলা রুজু হচ্ছে। যারা অপরাধী এবং অপকর্মের সঙ্গে যারা জড়িত, নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকার এই কার্যকলাপ দেখে মনে হচ্ছে যে গোটা আওয়ামী লীগ দলকেই তিনি বাংলাদেশ থেকে নির্মূল করতে সচেষ্ট হচ্ছেন। সেটা তার উদ্দেশ্য কতটা ফলপ্রসূ হবে সেটা যথেষ্ট সন্দেহ আছে। কেননা এই দলটির শিকড় বাংলাদেশের সমাজের গভীরে পতিত আছে এবং বাংলাদেশের যে স্বাধীনতা যুদ্ধ, তার যে সেই বাংলাদেশের সৃষ্টিলগ্ন থেকেই তার সঙ্গে বাংলাদেশের যে আত্মার সম্পর্ক, সেটা অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে আছে। যারা অপকর্মের সঙ্গে জড়িত, নিশ্চয়ই তাদের শাস্তি পেতে হবে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের কার্যকলাপ দেখে মনে হচ্ছে গোটা আওয়ামী লীগ দলকে তিনি বাংলাদেশ থেকে নির্মূল করতে সচেষ্ট। আর্থিক অনিয়ম, লুটপাট, চাঁদাবাজি, জুলুমবাজি এবং অন্যান্য অসামাজিক কার্যকলাপ শুধুমাত্র বিগত আওয়ামী লীগ সরকারের আমলে হয়েছিল এমনটি কিন্তু নয়। তার আগে যে বিএনপি সরকার ছিল, সেই সময়েও অন্য ধরনের স্বৈরাচারতন্ত্র কায়েম ছিল এবং এ ধরনের অপরাধমূলক কার্যকলাপ তখনও ছিল, তখনও প্রচুর দুর্নীতি হয়েছিল। তাহলে তত্ত্বাবধায়ক সরকার যদি আওয়ামী লীগের আমলে গত 15-16 বছরের দুর্নীতির তদন্ত করতে চান বা তিনি তদন্ত করতে যাচ্ছেন, বোঝা যাচ্ছে, দেখা যাচ্ছে, তাহলে তার আগে তদন্তগুলিও হওয়া দরকার বলে আমরা মনে করছি। তত্ত্বাবধায়ক সরকারের প্রতিহিংসামূলক কার্যকলাপ ক্রমাগত তিনি যে করে যাচ্ছেন, যার ফলে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি দিন দিন জটিল থেকে জটিলতর হচ্ছে। যাদের বিরুদ্ধে মামলা নেওয়া হচ্ছে, তাদেরকে যেভাবে আদালতে উপস্থাপন করা হচ্ছে সেটাও নজিরবিহীন। কেননা পুলিশ বেষ্টনীর মধ্যে তাদের ওপর চরম নির্যাতন করছেন তথাকথিত সমাজবিরোধী এবং দুষ্কৃতিকারীরা। পুলিশ তাদেরকে কোনো প্রোটেকশন দিতে পারছেন না। অভিযোগ থাকলে মামলা হবে, বিচার হবে, কিন্তু সেটা যেন সুশৃঙ্খলভাবে হয় এবং সেটা যেন প্রতিহিংসাপরায়ণ না হয়। গত 5ই সেপ্টেম্বর মুখ্য নির্বাচন কমিশনার তিনি পদত্যাগ করেছেন এবং পদত্যাগ করে তিনি যখন বেরিয়ে যাচ্ছেন, তখনও তার উপর সমাজবিরোধী দুষ্কৃতিকারীরা হামলা উদ্ধৃতি করেছে। হয়তো সরকার সেটা বলবে, সেটা জনগণের স্বতঃস্ফূর্ত প্রতিরোধ। তৃতীয়ত যদি বলি, আমরা হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে যেভাবে ভারত বিরোধী স্লোগান উঠছে, এটার সঙ্গে তত্ত্বাবধায়ক সরকারও সুর মিলাচ্ছেন এবং দিন দিন সেই সুর চড়া হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রমাগত ভারত বিরোধী প্রচার করা হচ্ছে এবং বলা হচ্ছে বাংলাদেশে যে সাম্প্রতিক বন্যা, তার জন্য
ভারতই নাকি দায়ী। কিছু কিছু সরকারি কর্মকর্তা, মন্ত্রীরাও এই ধরনের অবিবেচনাপ্রসূত মন্তব্য করে যাচ্ছেন। বাঁধের জল একটা নির্দিষ্ট সীমার উপরে উঠলে বাঁধের গেট খুলে দিতে হবে এবং নতুবা সেই বাঁধটি ভেঙে যাবে, এবং বাঁধ যদি ভেঙে যায় তাহলে বাংলাদেশের আরও ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। বাঁধের গেট খুলতে গেলে বাংলাদেশকে জানাতে হবে এই ধরনের কোনো আন্তর্জাতিক ভারত বাংলাদেশ চুক্তি নেই। এটা আমি দেখলাম গত কিছুদিন আগে বাংলাদেশের প্রকৌশলীরাও সে ব্যাপারটা নিয়ে ক্লারিফিকেশন দিয়েছেন এবং বলেছেন যে এটা অযথা একটা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সুতরাং সরকারকে এই যে বিভ্রান্তি ছড়ানো, ভারত বিরোধী স্লোগান তুলে একটা বিশৃঙ্খল অবস্থা সৃষ্টি করা, দুই দেশের সম্পর্ককে অবনতি করা, এসব কার্যকলাপ থেকে বিরত থাকা খুবই দরকার। সরকারের আগামী দিনে লক্ষ্য হওয়া দরকার কীভাবে দেশকে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে দেশকে আগামী জাতীয় নির্বাচনের দিকে নিয়ে যাওয়া। বাংলাদেশের সাম্প্রতিক বন্যা প্রকৃতপক্ষে নিছক একটা প্রাকৃতিক বিপর্যয়। প্রচুর বৃষ্টিপাত হওয়াতে এ ধরনের ঘটনা ঘটেছে। সুতরাং এটা নিয়ে বিভ্রান্তি প্রচার করে ভারত বিরোধী জিগির তুলে তত্ত্বাবধায়ক সরকারের কতটা সুবিধা হবে সেই ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। মনে রাখতে হবে ভারত এশিয়ার একটা বৃহৎ শক্তি এবং ভারতের সাহায্য সহযোগিতা পাশাপাশি ভারতেরও বাংলাদেশের সাহায্য সহযোগিতা একান্তই প্রয়োজন। সম্পর্ক দুদেশের যে বন্ধুত্বপূর্ণ ছিল বিগত হাসিনা সরকারের আমলে, সেখানে যেন ফাটল না ধরে। হাসিনা সরকার স্বৈরাচারী হতে পারে, স্বৈরাচারী কার্যকলাপ হতে পারে, কিন্তু আমাদের এটা বলতেই হবে যে হাসিনা জমানায় ভারতের সঙ্গে বাংলাদেশের খুবই একটা সুসম্পর্ক তৈরি হয়েছিল। যদিও তিস্তার জল বন্টন নিয়ে চুক্তিটা অনেকটা অমীমাংসিত থেকে গেছে, কিন্তু অনেক চুক্তি মীমাংসিত হয়েছিল শেখ হাসিনার জমানায়। সুতরাং সেগুলি মাথায় রাখতে হবে এবং তত্ত্বাবধায়ক সরকারকে প্রতিনিয়ত ভারত বিরোধী যে মন্তব্য, ভারত বিরোধী যে বিভিন্ন প্রচার মাধ্যমকে দেওয়া বিভিন্ন বিবৃতি, সেগুলি থেকে বিরত থাকা খুবই দরকার। আগে নিজের দেশের দিকে ধ্যান দিতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনতে হবে। কেননা হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে প্রচুর সংখ্যক জেল ভেঙে বিচারাধীন বন্দী এবং সাজাপ্রাপ্ত বন্দীরা বেরিয়ে গেছেন এবং তারা কিন্তু এখন উচ্ছৃঙ্খল সব কার্যকলাপ, সমাজবিরোধী কার্যকলাপের সঙ্গে জড়িত। অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। বাংলাদেশের অধিকাংশ জেল কিন্তু ফাঁকা হয়ে গেছে এবং তারা সমাজ জীবনে প্রবেশ করছে, এই বিশৃঙ্খলতার সৃষ্টি করছে। অন্যদিকে আমরা যদি বলি নিজ দেশের বিশৃঙ্খল পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করে জনজীবনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে রাজনৈতিক সংলাপের মাধ্যমে গণতান্ত্রিক উপায়ে আগামী জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। এখন দেখা যাচ্ছে আওয়ামী লীগ কিছু কিছু জায়গায় সংগঠিত হচ্ছে। তারা যেন সংগঠিত হতে পারে সেদিকে সরকারকে কিছুটা সহযোগিতা করতে হবে। কেননা আওয়ামী লীগ এখন বিচ্ছিন্ন অবস্থায় আছে এবং বিক্ষিপ্তভাবে আছে, কিন্তু ওনারা আছেন এখনও, কিন্তু ওনারা সাহস করতে পারছেন না। অনেক সৎকর্মী নেতা আছেন যারা নিজেদেরকে এখনও সমাজে সামনে আসতে পারছেন না, তাদের কার্যকলাপ শুরু করতে পারছেন না। তাদেরকে সেই সুযোগটা করে দেওয়া কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের একটা প্রধান কাজ। একটা গণতান্ত্রিক পরিবেশ, একটা সুষ্ঠু রাজনৈতিক বাতাবরণ তৈরি করা খুবই দরকার। শেখ হাসিনার ভারতে অবস্থান নিয়ে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর ইউনূস যে ধরনের মন্তব্য করে যাচ্ছেন তা খুবই হতাশাজনক। ভারত থেকে তিনি কোনো বিবৃতি দিতে পারবেন না এমন হুমকিও তিনি দিয়ে রেখেছেন। বলছেন যে ভারতে থাকলে উনি থাকতে পারবেন, সেক্ষেত্রে তিনি মুখ খুলতে পারবেন না।
এটাও তো এক ধরনের স্বৈরাচারী মন্তব্য। এ ধরনের মন্তব্য থেকে বিরত হলেই ভালো, দেশবাসীর জন্য ভালো, উনার সরকারের জন্য ভালো, উনার নিজের জন্যও ভালো। উনাকে এখানে বসানো হয়েছে ছাত্র জনতা, যদি বলি বিপ্লবের মাধ্যমে উনি সিংহাসনে বসেছেন। উনার কাজ ছিল সমাজ জীবনে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠিত করে যত দ্রুত সম্ভব বাংলাদেশকে একটা জাতীয় নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত করা। মনে রাখা দরকার যে শেখ হাসিনা এখনও দোষী সাব্যস্ত হয়নি। তাহলে তিনি কথা বলতে পারবেন না কেন? মামলা হচ্ছে সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বটে, কিন্তু তিনি এখন ভারতে অবস্থান করছেন এবং ভারতীয় প্রোটোকল মেনে তার বিচার হবে। তার যে তিনি যে অবস্থান করছেন সেটা ভারতীয় প্রোটোকল মেনেই। সুতরাং এখানে কোনো ওনার বক্তব্য, এ ধরনের বক্তব্য দু দেশের সম্পর্কের ক্ষেত্রটিকে সংকুচিত করবে এবং সম্পর্কের অবনতি ঘটার সম্ভাবনা আছে। অন্ধ ভারত বিরোধিতা এবং অবৈজ্ঞানিক ভারত বিরোধিতা থেকে বেরিয়ে আসতে হবে, যেটা আমরা বিগত বিএনপি জমানায় দেখেছি। জামাত বিএনপি সরকারের যে জামাত এবং বিএনপি যে রাজনৈতিক দল আছে, তারা ক্রমাগত ভারত বিদ্বেষী, ভারত বিরোধী যে প্রচার করে বাংলাদেশে, সেটাও খুবই দুঃখজনক ব্যাপার। ভারত বাংলাদেশ তো একই রাষ্ট্র ছিল। বাংলাদেশ বা পাকিস্তানের সৃষ্টি হয়েছে ব্রিটিশদের যে ডিভাইড অ্যান্ড রুল পলিসির ফলে। এটা মাথায় রাখতে হবে। আমাদের সভ্যতা, আমাদের কালচার, আমাদের কৃষ্টি, আমাদের খাওয়া দাওয়া, আমাদের জীবনধারা একই রকম। সুতরাং দুটি রাষ্ট্র বন্ধুত্বপূর্ণ যে পরিবেশে যেন তারা পারস্পরিক সম্পর্ক নিবিড় করতে পারে, সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বাংলাদেশের রাজনীতিতে এখন বিএনপি খুব সক্রিয় আছে, দেখা যাচ্ছে বিএনপি এবং জামাত দু দলেই বেশ সক্রিয় আছে। এবং বিএনপি এবং জামাত তাদেরও উচিত হবে যে আওয়ামী লীগকে কিছুটা হলেও তাদেরকে একটা স্পেস দেওয়া, তারা যেন আসতে পারে। তাহলে একটা রাজনৈতিক এবং গণতান্ত্রিক সুষ্ঠু বাতাবরণ বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে। নতুবা বাংলাদেশে যে নৈরাজ্য চলছে, সেই নৈরাজ্য কিন্তু চলতেই থাকবে। এই নৈরাজ্যের কোনো অবসান হওয়ার সম্ভাবনা নেই। আর সরকার যদি মনে করে, তত্ত্বাবধায়ক সরকার যদি মনে করে, তাদের যদি সৎ মানসিকতা থাকে, ভালো উদ্দেশ্য থাকে এবং বিচক্ষণতা থাকে, তাহলে সব দলগুলিকে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজনৈতিক সংলাপ তিনি শুরু করেছেন বটে, কিন্তু সেটাকে আরও প্রসারিত করা দরকার এবং অতি সহসায় দেশকে জাতীয় নির্বাচনের দিকে অগ্রসর হওয়া প্রয়োজন। অন্ধকারের পর আলো আসবেই, এই বলে আজকে আমার প্রতিবেদন শেষ করছি। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।